আচ্ছা, ঠিক আছে, আমি শেয়ার করি। ম্যাম। আহ অটি- জি আপু, বলছেন কিছু? আচ্ছা, আমি শুরু করি। এএসডি, যাকে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলি আমরা। তো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার একটা নিউরো বিকাশ জনিত সমস্যা। এটা এটা আমরা সবাই কম বেশি জানি। এটা গ্রিক শব্দ অটোস থেকে এই শব্দের উৎপত্তি হয়েছে। মূলত এই নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এটা মূলত আমাদের সামাজিক বাচ্চাদের, যেসব বাচ্চারা আক্রান্ত হয় সেসব বাচ্চাদের সামাজিক দক্ষতা, যোগাযোগ দক্ষতা এবং তাদের আচরণগত সমস্যাকে প্রভাবিত করে। মূলত এই তিনটা সেক্টরকেই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার প্রভাবিত করে। তো যাদের এই সমস্যাগুলো থাকবে, দেখতে পাবেন তাদের আচরণগত সমস্যা থাকবে, এবং তারা তারা যে যোগাযোগ দক্ষতার যে সমস্যা থাকে, অর্থাৎ তার তার কারো স্পিচ ডিলে থাকবে, কেউ কথা একেবারেই বলতে পারবে না, অথবা কেউ রিপিটেটিভ বিহেভিয়ার করবে। তাদের কথা বলার ক্ষেত্রে আমরা নানান রকম সমস্যা দেখি। ওখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি থাকে, যেটা আমরা কমিউনিকেশন ডিসঅর্ডার বলছি, বা যোগাযোগ দক্ষতা। আর সামাজিক মিথস্ক্রিয়াতে সমস্যা, তারা হচ্ছে সামাজিক যোগাযোগ তারা করতে চায় না, নিজের মতো থাকতে পছন্দ করে, একা থাকতে পছন্দ করে। তারা আহ অন্যের ইমোশনটা বুঝে না। তো ওইটা হচ্ছে মূলত সামাজিক দক্ষতা। তো আসলে আমরা একটু ডিপে চলে যাই। আমরা মূলত অটিজমের যে লক্ষণগুলো কি হতে পারে। তো লক্ষণগুলো মূলত আমরা, যেটা কমন লক্ষণ আমরা জানি, যে আই কন্টাক্ট থাকে না, চোখের যোগাযোগটা থাকে না, চোখে চোখ রেখে কথা বলে না। এটা হচ্ছে তার এক নাম্বার মূল সমস্যা। তো সামাজিক যোগাযোগে যেটা আমরা অসুবিধা বলছি, সে অন্যের সাথে স্বাভাবিকভাবে মিশতে বা যোগাযোগ করতে সমস্যা হয়, চোখে চোখ রেখে কথা বলতে চায় না, বা সে হাসতেও চায় না, বা তার বন্ধুত্বের প্রতি তার একটা বিশাল অনীহা রয়েছে। এখন এটা হচ্ছে সামাজিক ক্ষেত্রে। আচরণগত ক্ষেত্রে যে আমরা আচরণের পুনরাবৃত্তি বলছি, রিপিটেটিভ বিহেভিয়ার, এখানে কিন্তু এটা একটা শব্দে বললেও এই এই প্রবলেম কিন্তু বিভিন্ন টাইপের হয়। এই জন্য যখন আমরা অটিজমের লক্ষণগুলো আরো ডিপে যাব, ইলাবোরেটে যাব, অনেকগুলো লক্ষণ চলে আসবে। তো এখানে একই ধরনের রিপিটেটিভ বিহেভিয়ারটা কেমন, এটাকে ইকোলালিয়াও বলে থাকে। তো একই ধরনের কাজ বা আচরণ তারা বারবার করতে দেখা যায় বা বারবার বলতে দেখা যায়। হয়তো দেখা যাচ্ছে সে একই কথা বারবার বলছে, যখন সে একই কথা বারবার বলে ওটাকে আমরা বলি ইকোলালিয়া বা রিপিটেটিভ বিহেভিয়ার। আবার যখন সে একই রকম কাজ বা আচরণ বারবার করে, এটা হতে পারে যে সে হাত নাড়ানো, শরীর দোলানো, এটাকে বারবার করবে। অনেক সময় দেখা যায় যে হ্যান্ড ফ্ল্যাপিং করে, বাচ্চারা হ্যান্ড ফ্ল্যাপিং করবে। এটা আমরা কখনো সুযোগ হলে আমরা এগুলো ভিডিও আকারেও দেখাবো, ডিটেলে দেখাবো। তারপর এটা হচ্ছে পরিচিত রুটিনের পরিবর্তন তারা সহ্য করতে পারে না। অর্থাৎ প্রতিদিন যারা যে রুটিনে চলে, তাদের জীবনযাপন, লাইফ স্কিলটা পরিচালিত হয়, তারা কিন্তু সে রুটিনে থাকতে পছন্দ করে। কোনো কারণে যদি রুটিনটা পরিবর্তন হয়, তারা এটা সহ্য করতে পারে না। এতে তার অস্বস্তি বোধ করে, তখন তার আচরণগত সমস্যা দেখা দেয়। তখন হয়তো সে ট্যান্ট্রাম করবে, হয়তো সে মেল ডাউন করে ফেলে। তো টেন্ট্রাম, মেল ডাউন, আমরা এই আচরণগুলো যখন সে করে, আমরা এইটার এই বিষয়ে আমরা আলাদা আলাদা করে আবার আলোচনা করব। অর্থাৎ সে যখন তার রুটিনের পরিবর্তন হয়, সে যখন অস্বস্তি বোধ করে, তখন সে টেন্ট্রাম, মেল ডাউন, এরকম কিছু আচরণ করে। আমরা এগুলো আলাদা করে আমরা ডিটেলে আলোচনা করব। ভাষাগত যোগাযোগ সমস্যা, অর্থাৎ আমরা যেটা বলছিলাম যে কথা বলতে সমস্যা, কারো কথা বলতে দেরি হওয়া বা কথা না বলা। দেরি হওয়াটাকে আমরা নর্মালি স্পিচ ডিলে বলি। কথা বলতে পারলেও সেগুলোকে পুনরাবৃত্তি করা, অর্থাৎ যেটাকে আমি রিপিটেটিভ বিহেভিয়ার বলেছি। আবার বয়স অনুযায়ী সামাজিক আচরণ না করা। আবার এছাড়াও অনেকের সেন্সরি প্রবলেম থাকে, যেটাকে সংবেদনশীলতাও বলে, আবার সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার বলা হয়ে থাকে। তাদের ক্ষেত্রে কিছু শব্দ, আলো বা স্পর্শ, যেমন তারা খুব বেশি সাউন্ড পছন্দ করে না। দেখা যাচ্ছে যে ড্রিল মেশিনের শব্দ, বা হঠাৎ করে কোনো আহ বিমান যদি আকাশে যদি জোরে উড়ে চলে যায় সে শব্দগুলো, বা ব্লেন্ডার মেশিনের শব্দ, অনেক সময় মোবাইলের রিংটোনও তাদের পছন্দ হয় না। বা খুব অনেক বেশি আলোতে তারা খুব সংবেদনশীল হয়ে যায়।
আবার তাদের সেন্সরি প্রবলেম মানে যে তাদের খাবারের প্রতিও কিন্তু তাদের বিভিন্ন ক্যাটাগরি থাকে। অনেক সময় তারা খাবারের রং দেখে, আহ খাবারের গন্ধ দেখে তারা খাবার নির্বাচন করতে চায়। এগুলো আমরা ডিটেলে বলবো যখন আমরা সেন্সরি প্রবলেম নিয়ে কথা বলবো। এটাকে এসপিডি বলে থাকি, সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার। এখন কখন আসলে এই লক্ষণগুলো আমরা দেখি? সাধারণত আমরা বাচ্চাদের বয়স যখন 3 বছর হওয়ার আগেই এই লক্ষণগুলো প্রকাশ পায়। অনেক সময় দেখা যাচ্ছে 18 মাস বয়স বা তারপরেও বোঝা যায়। অর্থাৎ যদি কেউ অটিজম নির্ণয় করতে চায় 3 বছর বয়সের মধ্যে তাকে নির্ণয় করা সম্ভব অটিজম। তো অনেক শিশু ধারাবাহিকভাবে বিকশিত হতে শুরু করে, তবে পরে মানে অনেক বাচ্চা হয় কি নর্মালি তারা বড় হয় কোনো সমস্যা ছাড়া। মানে যখন আপনারা এগুলো খেয়াল করবেন, মানুষ এই প্রবলেম গুলো জানবেন, যখন খেয়াল করবেন দেখবেন অনেক বাচ্চা কিন্তু নর্মালি বড় হচ্ছে খুব ভালোভাবে। তার আচরণগত সমস্যাও নাই, তার সামাজিক সমস্যাও নাই, সে কথাও বলতে পারে, অল ওকে, সবকিছু ঠিক আছে। কিন্তু সে যখন স্বাভাবিকভাবে বড় হতে শুরু করলো, পরে হঠাৎ করে দেখা যায় তার সামাজিক ও ভাষাগত দক্ষতার মধ্যে হঠাৎ করে প্রবলেম এসে যায়। কেউ কি কিছু বলছেন? এখানে মেসেজ করেছেন? আচ্ছা। জি জি। আচ্ছা, আমাকে আমাকে শোনা যায়? জি, শোনা যায়। আচ্ছা, যদি সাউন্ড প্রবলেম হয় আমাকে একটু কাইন্ডলি জানাবেন। আচ্ছা। তো যখন দেখা যাচ্ছে আমরা ছিলাম হচ্ছে যেসব বাচ্চাগুলো হঠাৎ মানে ভালোভাবেই তারা বেড়ে উঠছে, তাদের সবকিছু ঠিক আছে, স্কুলিংও আছে, 4 বছর 5 বছর হয়ে গেল, হঠাৎ করে তাদের বিকাশে বাধা পড়ে যায়, বিকাশের সমস্যা হয়ে যায়। স্পষ্ট এই না, একটু ক্ষেত্রেও কিন্তু টেবিলে ধরুন। এই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় অটিজম ধরা পড়ে। তো এইটা মানে আহ, যখন বাচ্চার এই ধরনের সমস্যা হবে হঠাৎ করে, তখনই তাকে বিশেষজ্ঞ টিমের সাথে যোগাযোগ করতে হবে। তো অটিজমের যে কারণ, আসলে কারণগুলো কি হতে পারে? আসলে অটিজমের কারণ আহ, অনেকেই কিছু কারণ, কমন কিছু কারণের কথা বলে থাকেন অনেক বিশেষজ্ঞ বা ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী। কিন্তু আসলে কোনো কারণই প্রমাণিত না। এটা হচ্ছে আমার রিসার্চের ফলাফল। আমি এমফিল করেছিলাম, এটা আমার রিসার্চের ক্ষেত্রে আমি যখন দেখলাম, আমি যখন রিসার্চ করছিলাম, বিভিন্ন দেশের বিভিন্ন আর্টিকেলের পড়াশোনা করেছি, বিভিন্ন স্পেশালিস্টদের বক্তব্য জেনেছি। তো বলা হয় এখানে অনেকগুলো কারণ বলা হলেও কিন্তু আসলে কোনো কারণই নাকি প্রমাণিত না। এটা আমি আগে বললাম, তারপর আমি কারণগুলো বলছি। নর্মালি যখন অটিজমের কারণ বলা হবে তখনই বলা, কমনলি মানুষ বলে এটা জেনেটিক প্রভাব, জেনেটিক কারণ, বংশগত কারণ। এটা হচ্ছে কমন মানুষের একটা ধারণা। তারপর দেখা যাচ্ছে কারণ বংশের মধ্যে সবসময় যে অটিজম ছিল তা তো না, কিন্তু বংশগত কারণ বলে থাকে। আবার অনেক সময় গর্ভাবস্থায় মায়ের স্বাস্থ্যের সমস্যা, অর্থাৎ গর্ভকালীন ত্রুটির ক্ষেত্রেও অটিজম হতে পারে। আবার দেখা যাচ্ছে যে কিছু তার মস্তিষ্কে হয়তো জন্মের সময় মস্তিষ্কে কোনো জটিলতা ছিল, ওই জটিলতা থেকেও অটিজম ক্রিয়েট হয়ে যায়। এছাড়াও কিন্তু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও কিন্তু হয়ে থাকে। অনেক সময় একটা বাচ্চা অটিজম হয়ে জন্মগ্রহণ করে নাই, সে সে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছে, স্বাভাবিকভাবে বেড়ে উঠছিল, কিন্তু তার পরিবেশটা স্বাভাবিক না। নেগেটিভ পরিবেশ, আহ অপুষ্টিজনিত কারণও কিন্তু হয়। কিন্তু নেগেটিভ পরিবেশে কিন্তু অনেক সময় যখন যে পরিবেশে খুবই একেবারে মানে খুব মায়ের দাঙ্গা, কেউ কাউকে সম্মান করে না, মানে খুবই নেতিবাচক পরিবেশ, অনেক সময় এসব নেতিবাচক পরিবেশ থেকেও কিন্তু অটিজম হতে পারে। এটাকে বলা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও হয়, আবার অপুষ্টিজনিত কারণেও হতে পারে। এখন এগুলো সবকিছু আসলে হতে পারে, কিন্তু কোনো কারণে কিন্তু প্রমাণিত না।